আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের নবম অধ্যায় জৈব অণু। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। বন্ধুরা, তোমাদেরকে আমি প্রথমেই বলে নেই, এই ক্লাসটি একটু লং হতে পারে, কারণ এই যে কার্বোহাইড্রেট, এই একটা টপিকের ভিতরে আসলে যে কত কি জুড়ে রয়েছে সেটা তুমি আসলে না বুঝলে বা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে তুমি বুঝতে পারবে না। তাই তোমার কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই তুমি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো, তাহলে আমি 100% শিওর দিয়ে বলবো যে তুমি অবশ্যই কার্বোহাইড্রেট সম্পর্কে একেবারে বিস্তারিত বুঝতে পারবে। শুধু কথা না বলে বা আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো শুধু কথাই থাকবে না, ইনশাআল্লাহ কাজের মাধ্যমে রূপান্তর করব। তাই অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, আমার বিশ্বাস তুমি কার্বোহাইড্রেট নিয়ে আর কোনো সমস্যায় পড়বে না। তো বন্ধুরা, প্রথমত আমরা গত পর্বে অর্থাৎ এর আগের পর্বে তোমাদের কার্বোহাইড্রেট নিয়ে একটুখানি তোমাদেরকে বেসিক ধারণা আমি দিয়েছিলাম। তো সেখানে আমি তোমাদের বলেছিলাম যে কার্বোহাইড্রেট, আমি একটু লিখতেছি, কার্বোহাইড্রেট আচ্ছা বন্ধুরা, এই যে কার্বোহাইড্রেট, এই কথাটার মাঝে আসলে কার্বোহাইড্রেটের ম্যাক্সিমাম জিনিসটাই আছে। একটু চিন্তা করো, সহজে মনে রাখবা, কার্বো দ্বারা বোঝানো হয় কার্বন। কার্বো মানে কি? কার্বন। এরপরে হাইড্রেট দ্বারা কি বোঝানো হয়? পানি। আমি তোমাদের কিন্তু গতদিন বলছিলাম, অর্থাৎ গত পর্বে আমি তোমাদেরকে বলেছিলাম যে হাইড্রেট দ্বারা বোঝানো হয় পানি, এর উদাহরণ সহ বলেছিলাম। তোমরা অবশ্যই আমার গত পর্বটা দেখে নেবে, তাহলে ভালো বুঝে যাবে। তাহলে দেখো, কার্বো দ্বারা আমরা কার্বনকে বোঝাচ্ছি, আর হাইড্রেট মানে পানিকে বোঝাচ্ছি। একটু যদি আমি একটু ভেঙে লিখি, এই জিনিসটাকে যদি একটু ভেঙে লিখি, তাহলে দেখো আমরা কি লিখতে পারি? কার্বন, হাইড্রোজেন কয়টা আছে? দুইটা, অক্সিজেন একটা। আমি দিতে পারি কার্বন হচ্ছে একটা, অক্সিজেন হচ্ছে একটা। তাহলে একটা জিনিস চিন্তা করো, এখান থেকে কিন্তু আমরা কার্বোহাইড্রেট এর কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাতটা বের করে ফেলতে পারি। একটা জিনিস চিন্তা করো তো, এখানে কার্বন একটা ছিল, হাইড্রোজেন কটা ছিল? দুইটা ছিল, অক্সিজেন কটা ছিল? একটা ছিল। তাহলে সহজভাবে মনে রাখবা যে কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে 1:2:1, অর্থাৎ 1:2:1 এই অনুপাতে কার্বোহাইড্রেটগুলো থাকবে। এখান থেকে আমরা একটা জিনিস কিন্তু বের করতে পারি, সেটা কি? সাধারণ সংকেত। কার্বোহাইড্রেট এর সাধারণ সংকেত। বন্ধুরা, আমি তোমাদেরকে বলে নেই যে তোমাদেরকে আমি অবশ্যই বুঝিয়ে দিব তোমাদের বই থেকে প্রত্যেকটা লাইন বাই লাইন, কিন্তু সেটা একটু পরে পড়ছি আমরা, আগে বেসিক ধারণাটা তোমাদের দিয়ে দেই। তাহলে দেখো, এখানে কার্বনকে আমি যদি এন ধরি, কার্বনকে আমি এন ধরি, দেখো তো এখানে হাইড্রোজেন কয়টা আছে বন্ধুরা? দুইটা। কেন দুইটা আছে? কার্বনের কয়টা? দেখো, কার্বনের ছিল একটা, কার্বনের দ্বিগুণ আছে কি? হাইড্রোজেন। আবার কার্বনের সমান আছে কি? অক্সিজেন। তাহলে কার্বনকে আমি যদি এন ধরি, তাহলে এইচটাকে আমি কি লিখতে পারি? 2n। আবার দেখো, তাহলে অক্সিজেনটাকে আমি কি লিখতে পারি? n। তাহলে CnH2n প্লাস ON, আমরা এটাকে বলতে পারি কি? সাধারণ সংকেত। এটি হচ্ছে কি? সাধারণ সংকেত। কার সাধারণ সংকেত? মনে রাখবা, যে কোনো কার্বোহাইড্রেট এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n তারপর ON। এখন যদি আমি তোমাদেরকে বলি যে ভাইয়া, তোমরা কি আসলে কার্বোহাইড্রেট গঠন করতে পারবে? একটা জিনিস চিন্তা করো তো, তোমরা ক্লাস 8-এ তোমরা আসলে গ্লুকোজ, চিনি এই সংকেতগুলো কিন্তু পড়েছো। আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি গ্লুকোজ, যে গ্লুকোজ কত হবে বা গ্লুকোজের সংকেতটা তোমাদের মনে থাকে না, তাহলে কিভাবে মনে রাখবে? মনে রাখবা, গ্লুকোজ একটা 6 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট, 6 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট। তাহলে আমরা দেখো তো কি লিখতে পারি? কার্বনের মান যদি 6 বসাই, খেয়াল করো, কার্বনকে যদি আমি 6 বসাই, তাহলে হাইড্রোজেনকে কি করতে হবে? 2n, তার মানে 6 দোকানে কত হবে? 12। তারপরে অক্সিজেন কত হবে? আবারও n, মানে কি আবার 6। এই যে এটা হলো কি বন্ধুরা? গ্লুকোজ। এই জিনিসটার নাম কি? গ্লুকোজ। আমরা আসলে একটু পরে এগুলো আরো ভালো জানবো। তো দেখো, এই যে আমরা গ্লুকোজটা পেলাম, এই যে গ্লুকোজ, যেটা হচ্ছে কার্বন সংখ্যার দ্বিগুণ সংখ্যক থাকবে হাইড্রোজেন, এবং হাইড্রোজেন সংখ্যার আবার কার্বন সংখ্যার সমান থাকবে হচ্ছে কি? অক্সিজেন। এই
সংকেতটাকে আমরা কি বলবো? গ্লুকোজ। এখন কথা হচ্ছে আমি যদি তোমাদেরকে বলি ভাইয়া 6 কার্বন না, আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা আসলে 2 কার্বন 3 কার্বন গঠন করতে পারবে কিনা, একটু খেয়াল করো। আমরা যদি বলি যে 2 কার্বন বিশিষ্ট 2 কার্বন বিশিষ্ট 2 কার্বন বিশিষ্ট তোমার হচ্ছে কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত, কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট এর সাধারণ সংকেত। আচ্ছা, সাধারণ সংকেত তাহলে কত হবে? একটা জিনিস খেয়াল করো, 2 কার্বন বিশিষ্ট, তার মানে কার্বন সংখ্যা কত হবে? 2। তাহলে হাইড্রোজেন সংখ্যা কত হবে? 4। আবার অক্সিজেন সংখ্যা কত হবে? 2। এটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত। এরপরে দেখো, এখন কথা হচ্ছে হ্যাঁ 2 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট কিন্তু হবে না। কেন হবে না সেটা আমি তোমাদেরকে পরে ব্যাখ্যা দিচ্ছি। তোমরা তখন কিন্তু অবশ্যই বুঝে যাবে যে আসলে 2 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট কেন হয় না। এরপরে দেখো, আমি যদি বলি 3 কার্বন বিশিষ্ট, তাহলে দেখো আমরা কি করতে পারি? কার্বন কত নিব? তাহলে 3। হাইড্রোজেন তাহলে কত নিব? 6 বা 6। তাহলে অক্সিজেনকে নিব কত? 3। এটা হয়ে গেল কি 3 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট। আবার যদি আমি বলি যে তোমার হচ্ছে ধরো 5 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট, তাহলে কত হবে? যে C5H কত হবে? 10, তারপরে O5, অর্থাৎ কার্বন সংখ্যার দ্বিগুণ হাইড্রোজেন সংখ্যা এবং কার্বন সংখ্যার সমান অক্সিজেন সংখ্যা। এরপরে ধরো আমি বললাম যে 6 কার্বন বিশিষ্ট, যেটা আমি একটু আগে দেখে দিলাম, 6 কার্বন বিশিষ্ট হলে কি হবে? C6H কি হবে? 12O6। এরপরে যদি আমি বলি 7 কার্বন বিশিষ্ট, তাহলে কি হবে? C7H14O7। এভাবে কি আমরা কি করতে পারি? যে কোনো কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেটগুলোকে বের করতে পারি বা সহজেই বলতে পারি। তো আমরা গত পর্বে একটা কথা কিন্তু আমি বলেছিলাম, সেটা হচ্ছে যে যদি কখনো 1 কার্বন থাকে তাহলে সেটাকে বলা হয় মনো, 2 থাকলে বলা হয় ডাই, অর্থাৎ মনো দ্বারা 1 বুঝায়, 2 থাকলে ডাই বুঝায়, 3 থাকলে ট্রাই উচ্চারণ করতে হবে, 4 থাকলে তোমার হচ্ছে টেট্রা, 5 থাকলে পেন্টা। তো এভাবে 6 থাকলে হেক্সা, ব্রাজিলের মিশন হেক্সা আজও কমপ্লিট হয়নি। তোমরা কে কে ব্রাজিল সাপোর্টার আছো আমাকে কমেন্টসে জানিয়ে যেতে পারো, মন খারাপ করো না, এইভাবে আসলে মনে রাখতে পারো। আচ্ছা, তাহলে দেখো আমরা এইভাবে কিন্তু এটাকে বলতে পারি। তাহলে সহজভাবে একটা মনে রাখবা, এই যে আমরা যদি কার্বোহাইড্রেটগুলো গঠন করলাম, এখন ভাইয়া এগুলোর নামটা আসলে কি? এই যে 3 কার্বন বিশিষ্ট এর নাম কি? 5 কার্বন বিশিষ্ট এর নামই বাকি, 6 কার্বন বিশিষ্ট এর নাম কি? 7 কার্বন বিশিষ্ট এর নামই বাকি। তো এই নামগুলো আমরা আসলে কিভাবে বুঝবো? তো নামগুলো বুঝবার আগে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কার্বোহাইড্রেট গঠনের শর্তগুলো জানতে হবে। তো দেখো, কার্বোহাইড্রেট গঠনের শর্তগুলো আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি। আমরা যে শর্তগুলো অবশ্যই মানতে হবে কার্বোহাইড্রেট গঠনের জন্য, তার মধ্যে 1 নম্বর শর্ত হলো, মনে রাখবা, 1 নম্বর শর্ত হলো কার্বোহাইড্রেট গঠনের ক্ষেত্রে অবশ্যই কি থাকবে? CHO। এই যে CHO, এই মূলকটাকে বলা হয় অ্যালডিহাইড মূলক। এই মূলকটাকে কি বলা হয়? অ্যালডিহাইড। আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি এই মূলকটাকে, এটা একটা মূলক কিন্তু, এই মূলকটাকে বলা হয় অ্যালডিহাইড। এখন কথা হচ্ছে ভাইয়া এটা কেন মূলক বা মূলক ব্যাপারটা কি? এই জিনিসগুলো তোমাদের আসলে খুবই একটা খারাপ করেছে, তোমাদের বর্তমান বইটাতে এগুলো দেওয়া নাই। আসলে এখন যারা আসলে 10ম শ্রেণীতে আছে তাদের রসায়ন বইয়ে 5 নম্বর অধ্যায় রাসায়নিক বন্ধনে তোমরা আসলে অনেকটা বুঝে গিয়েছো। তোমাদের বইয়েও যে রাসায়নিক বন্ধনটা আছে না, সেখানেই তোমরা কিন্তু এই মূলক কথাটা সম্পর্কে জেনেছো, কিন্তু সেখানে অ্যালডিহাইড মূলকটা ছিল না। এই যে তোমার হচ্ছে CHO, এই মূলকটাকে বলা হয় অ্যালডিহাইড, এবং এই যে CO, এই মূলকটাকে বলা হয় কিটোন মূলক। এর নাম কি বন্ধুরা? কিটোন। এর নাম হচ্ছে কিটোন। আচ্ছা, এখন কথা হলো এগুলো কিভাবে গঠিত হলো ভাইয়া? এখানে কার্বনের সঙ্গে একটা টান দিলেন কেন? মনে রাখবা, এখানে একটা টান দ্বারা বোঝাচ্ছি, এটা কিন্তু হাত, অর্থাৎ যোজনী। এখানে কার্বনের একটা হাত ফাঁকা আছে, আবার এখানে কার্বনের 2টো হাত ফাঁকা আছে। ভাইয়া কিভাবে হলো এটা? মনে রাখবা, আমরা জানি যে কার্বনের যোজনী কত? 2 অথবা 4।
যদি আমার তোমার হচ্ছে রাসায়নিক বন্ধন অধ্যায়টা দেখে থাকো তাহলে তোমরা বুঝবে যে কার্বনের ক্ষেত্রে 4 যোজনী সবচেয়ে বেশি কার্যকরী। তো 4 যোজনী যদি কাজে লাগে তাহলে খেয়াল করো তো অক্সিজেনের যোজনী 2, তার মানে অক্সিজেন 2টা গ্রহণ করেছে, তারপরে হাইড্রোজেনের যোজনী 1, তার মানে হাইড্রোজেন একটা ধরেছে, আর ফাঁকা থাকবে কয়টা? একটা। কার্বনের 4টার ভিতরে 2টা অক্সিজেন ধরছে, একটা হাইড্রোজেন ধরছে, 3টা, আর একটা ফাঁকা আছে, 4টা। আবার এখানে খেয়াল করো কার্বনের 4টা হাত, তার মধ্যে 2টো অক্সিজেন ধরেছে আর ফাঁকা আছে কয়টা? 2টা। এই যে দেখো এটা একটা শর্ত, অর্থাৎ তোমার হচ্ছে কার্বোহাইড্রেট গঠনের একটা শর্ত হলো CHO মূলক থাকতে হবে অথবা কিটোন মূলক থাকতে হবে। মনে রাখবা যে কার্বোহাইড্রেট গঠনের 1 নম্বর শর্তই হচ্ছে CHO মূলক থাকতেই হবে অথবা কিটোন মূলক থাকতে হবে, এই দুটোর কোনো একটা থাকতে হবে। এরপর দেখো আমরা দ্বিতীয় শর্তে আমরা কি বলতে পারি? দ্বিতীয় শর্তে মনে রাখবা যে OH মূলকের সংখ্যা, OHও কিন্তু একটা মূলক, এখানে অক্সিজেনের হাত ফাঁকা থাকবে, আসলে OH মূলক একাধিক থাকবে, এগুলো একটু ভালো করে মনে রাখবা, মূলক একাধিক থাকবে, একাধিক থাকবে। আচ্ছা, OH মূলক যদি একাধিক না থাকে তাহলে কিন্তু কার্বোহাইড্রেট হবে না। এখন বন্ধুরা আমি এগুলো কেন আলোচনা করতেছি তোমাদেরকে তো আগে বলেছি যে এগুলোর আমরা নাম পড়বো, এগুলোর নাম পড়ার জন্যই আমাদের এগুলো লাগবে, একটু পরে তোমরা বুঝতে পারবে। তাহলে OH মূলক কয়টা থাকবে? একাধিক। একাধিক দ্বারা আসলে কি বোঝায়? মানে একের অধিক সংখ্যক OH থাকবে। এরপরে খেয়াল করো তো আমরা 3 নম্বরে আরেকটা শর্ত দেই, সেটা হচ্ছে যে এই যে যতগুলো তোমার হচ্ছে শব্দের শেষে OH থাকবে, শব্দের শেষে বা আমরা বলতে পারি যে নামের শেষে, নামের শেষে, নামের শেষে ওস কথাটা, অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে মানে একটু ফাঁকা ডট ডট দিয়ে আমি লিখতেছি OSE, ওস, এইটা থাকবে। যদি কোনো একটা বায়োলজি বই যদি তোমরা পড়তে গিয়ে, এটা বায়োলজির অংশ, বায়োলজি বই পড়তে গিয়ে কোথাও যদি কোনো একটা নামের সাথে তুমি ওস কথাটা পাও তাহলে মনে রাখবা সেটা নিঃসন্দেহে একটা কার্বোহাইড্রেট, নিঃসন্দেহে একটা কি? কার্বোহাইড্রেট। তাহলে বোঝা গেল যে কার্বোহাইড্রেট নামের সাথে কি থাকবে? ওস থাকবে, ওস কথাটা থাকবে। ভালোভাবে মনে রাখবা যে কার্বোহাইড্রেট এর নামের সাথে ওস কথাটা থাকবে। এখন তোমরা এই জায়গায় 3টার নামকরণ কিন্তু করতে পারবে। কিভাবে করতে পারবে একটু খেয়াল করো। দেখো এই যে 2, এটা কেন সম্ভব নয় এটা নিয়ে আরো একটু পরে বলতেছি। এখন দেখো আমরা কি বলেছিলাম যে 1 থাকলে মোনো, 2 থাকলে ডাই, 3 থাকলে ট্রাই, 4 থাকলে তোমার টেট্রা, 5 থাকলে পেন্টা, 6 থাকলে হেক্সা, 7 থাকলে হেপ্টা, 8 যদি থাকে তাহলে অক্টা, 9 যদি থাকে তাহলে ননা। এভাবে কিন্তু আমরা নামকরণগুলো করি। তো দেখো এখানে 3 আছে মানে কি এর নামটা আমরা কি বলবো বন্ধুরা? ট্রায়োস। এর নাম কি? ট্রায়োস। এই যে দেখো তোমরা কিন্তু বুঝে গেছো ট্রায়োস, এই যে ওস থাকবে, ওস কথাটা কিন্তু থাকবে, তার মানে 3 আছে তাহলে কি? ট্রাই, ট্রাই যোগ ওস, ট্রায়োস। এরপরে দেখো 5 কার্বন, 5 থাকলে কি বন্ধুরা? পেন্টা, তাহলে পেন্টা যোগ ওস তার মানে কি? পেন্টোস। এটাকে আমরা কি বলবো? পেন্টোস। তার মানে এই যে 5 কার্বন বিশিষ্ট যে কার্বোহাইড্রেটটা থাকবে তার নাম হচ্ছে কি? পেন্টোস। তাহলে 6 কার্বন বিশিষ্ট এর নাম কি? হেক্সোস। এর নাম হচ্ছে কি? হেক্সোস। এরপরে 7 কার্বন, তার মানে কি? নিশ্চয়ই কি হবে? হেপ্টোস। এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু তোমরা এবার নিশ্চয়ই বুঝে গেছো। এখন তোমরা যে কোনো সংখ্যক যদি আমি বলি তাহলে কার্বোহাইড্রেট গঠন করতে পারবে আমার বিশ্বাস, যদি বুঝে থাকো। অবশ্যই একটু বোঝার চেষ্টা করো, সহজে বুঝে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, আমরা এই যে প্রথমত বলছি যে 2 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট কেন গঠিত হয় না? আমরা কার্বোহাইড্রেট গঠন করতে পারতেছি না কেন? হ্যাঁ, পারার তো কথা আমার হিসাব মতে, কারণ কার্বন সংখ্যা আমি 2 নিয়েছি, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ নিয়েছি, অক্সিজেন সংখ্যা কার্বনের সমান নিয়েছি, তার মানে নিঃসন্দেহে তোমার হচ্ছে কি কার্বোহাইড্রেটের সাধারণ সংকেতটাকে ফিল আপ করেছে। তো তোমার হচ্ছে কার্বোহাইড্রেটের সাধারণ সংকেতটাকে ফিল আপ করার পরও কেন আমরা 2 কার্বন বিশিষ্ট কোনো তোমার হচ্ছে কার্বোহাইড্রেট পাবো না? এবার একটু খেয়াল করো, তাহলে তুমি সহজে বুঝে যাবে। আচ্ছা, আমরা কার্বোহাইড্রেট গঠনের ক্ষেত্রে কি বললাম? 1 নম্বর শর্ত কি বললাম? CHO মূলক থাকবে।
আমরা গঠন করবার চেষ্টা করি, আমরা আমাদের মতো করে গঠন করবার চেষ্টা করব। আমরা CHO মূলক লিখলাম, CHO মূলক লিখলাম, আমরা জানি কার্বনের একটা হাত ফাঁকা থাকবে, আমি নিচের দিকে দিলাম। এরপরে খেয়াল করো, আমরা নিলাম আরেকটা কার্বন দিলাম, যেহেতু কার্বন সংখ্যা 2টা, এই যে কার্বন সংখ্যা 2 এর জন্য আমি তো কার্বন সংখ্যা 2 দিলাম। এবার খেয়াল করো তো এই জায়গাতে আমরা কি বলছি, OH মূলক থাকবে এবং একাধিক থাকবে। কার্বনের হাত কয়টা? 4টা করে। প্রত্যেকটা কার্বনের হাত আমরা বের করে যদি দেই, এই কার্বনের 3টা হাত বের করে দিলাম। এখন কথা হলো, মনে রাখবা তোমার হচ্ছে কার্বোহাইড্রেটের একটা শর্ত হলো এই যে সবার নিচে যে কার্বনটা থাকবে, সবার নিচে যে কার্বনটা থাকবে, এই কার্বনকে অবশ্যই হাইড্রোজেন দ্বারা পূর্ণ করতে হবে। কি দ্বারা? হাইড্রোজেন দ্বারা, হাইড্রোজেন দ্বারা পূর্ণ করতে হবে, হাইড্রোজেন দ্বারা পূর্ণ করতে হবে। এই কার্বনটাকে আমরা কি দ্বারা পূর্ণ করব বন্ধুরা? হাইড্রোজেন। তাহলে এখানে যদি আমি হাইড্রোজেন দিয়ে দেই, খেয়াল করো এই কার্বন তাহলে হাইড্রোজেন, সরি এই হাতটাকে তাহলে হাইড্রোজেন ধরে নিয়েছে। এখন হাত ফাঁকা আছে কয়টা? 2টা। এখন মনে রাখবা এই 2টা হাত ফাঁকাটাকে তোমার হচ্ছে 2 নং কার্বনকে, যেহেতু 1 নম্বর কার্বনে তো CHO আছে, তাহলে এটাই হচ্ছে 1 নম্বর কার্বন, এটা কি 2 নম্বর কার্বন। 2 নম্বর কার্বনের ক্ষেত্রে 2 নম্বর কার্বন থেকে আমাকে এক পাশে OH দিতে হবে আর এক পাশে হাইড্রোজেন দিতে হবে, কারণ বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করতে হবে। কিন্তু মনে রাখবা 2 নম্বর কার্বনে, অর্থাৎ যেই কার্বন থেকে আমরা শুরু করব OH দেয়া, সেই কার্বনে সবসময় 2 নম্বর কার্বনে কি থাকবে? OH থাকবে। 2 নং কার্বনে OH থাকবে, এখানে লিখে দিচ্ছি 2 নং কার্বনে OH থাকবে। 2 নং কার্বনে সবসময় OH থাকবে। তাহলে 2 নং কার্বনের সাথে যদি OH থাকে, তার পাশেরটা তাহলে কি হবে? হাইড্রোজেন। নিশ্চয় বুঝে যাচ্ছ? তাহলে এই কার্বনের এই পাশে আমরা OH দিলাম, এই পাশে হাইড্রোজেন দিলাম, আর একটা হাত নিচে, সবার নিচে যে কার্বনটা থাকবে সেই কার্বনকে অবশ্যই কি দ্বারা পূর্ণ করতে হবে? হাইড্রোজেন দ্বারা পূর্ণ করতে হবে। এই যে দেখো তো এখানে কার্বন সংখ্যা আমরা কয়টা পাইছি? 2টা না? হ্যাঁ, এবার একটু শর্তগুলো ফিল আপ করার চেষ্টা করো। 1 নম্বর শর্তে কি আছে? CHO মূলক থাকবে। হ্যাঁ, CHO মূলক আছে, তার মানে ঠিক আছে এটুকু। এরপর দ্বিতীয় শর্তে কি বলছে? OH মূলক কয়টা থাকবে? একাধিক থাকবে। একাধিক মানে কি? একের অধিক, একের থেকে বেশি থাকবে। এখন খেয়াল করো তো, আমি যে 2 কার্বন দিলাম, এই যে 2 কার্বন বিশিষ্ট যৌগটাতে OH কয়টা আছে? একটা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা যে কেন 2 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট গঠিত হয় না। মনে রাখবা 2 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট গঠিত হয় না। এর কারণ হলো 2 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট যদি আমরা গঠন করতে চাই, তাহলে OH কয়টা পাবো? একটা। কিন্তু কার্বোহাইড্রেট গঠনের একটা শর্ত হলো OH মূলক অবশ্যই কি থাকতে হবে? একাধিক থাকতে হবে। এবং আরেকটা শর্ত হলো 2 নং কার্বনে, 2 নং কার্বনের ডান পাশে, 2 নং কার্বনের ডান পাশে, এখানে আরেকটা জিনিস আমরা লিখতে পারি, 2 নং কার্বন এ ডান পাশে, এই কথাটাও লিখে নিবা। 2 নং কার্বনে ডান পাশে OH থাকবে, ডান পাশে OH থাকবে। ডান পাশে যদি OH থাকে তাহলে বাম পাশে H থাকবে। আর সবার নিচের কার্বনে কি থাকবে? হাইড্রোজেন থাকবে। হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিতে হবে। তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে 2 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট পাওয়া সম্ভব নয়। এখন কথা হলো 2 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট পাওয়া সম্ভব নয়, বুঝলাম। এখন তাহলে আমরা একটু 3 কার্বন বিশিষ্ট গঠন করার চেষ্টা করে দেখি, আসলেই 3 কার্বন বিশিষ্ট তোমার কার্বোহাইড্রেট গঠিত হয় কিনা দেখি। তাহলে কার্বন CHO এটা থাকবে, তার সঙ্গে একটা কার্বন দিলাম, তার সঙ্গে আরো একটা কার্বন দিলাম। এখন কি করব বন্ধুরা? 4টা করে হাত বের করে দেব প্রত্যেকটা কার্বনের। এখন দেখো এই কার্বনের নিচে কি থাকবে? হাইড্রোজেন। এটা তো আমরা বুঝিয়ে দিলাম যে এই কার্বনের নিচে হাইড্রোজেন থাকবে, এটুকু তো ফিক্সড। আবার 2 নং কার্বনের কি? এটা 2 নম্বর কার্বন না, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা কি 3 নম্বর। তাহলে 2 নম্বর কার্বনের ডান পাশে কি থাকবে? OH থাকবে। তার বিপরীতে কি থাকবে? H থাকবে। এখন তারপরের কার্বনে কিভাবে দিবে? একটা কথা মনে রাখবা, একবার যে পাশে OH দিবা, আরেকবার তার বিপরীত পাশে OH দিবা। দেখো তো এবার আমরা ডান পাশে OH দিয়েছি না, এবার কি করব? তার বিপরীত পাশে 3 নম্বর কার্বনে এসে তার বিপরীত পাশে OH দিব। তাহলে এই পাশে যদি OH দিই তাহলে এই পাশে কি হবে? H হবে। খেয়াল করো, এইভাবেই কিন্তু যে কোনো একটা কার্বোহাইড্রেট গঠন করতে পারবা তোমরা। যে কোনো কার্বোহাইড্রেট যদি গাঠনিক সংকেত আমরা অঙ্কন করতে চাই, তাহলে দেখো আমরা 2 নং কার্বনের ডান পাশে OH দিলাম, এটা কিন্তু দিতেই হবে, এখান থেকে শুরু, এটা শর্ত।
তাহলে এখানে যদি OH দেই তার বাম পাশে H দেব। আর একটা কথা কি বললাম, একটা কার্বনে মোট কথা যেই কার্বনে আমি OH ডান পাশে দিব তার পরের কার্বনে OH বাম পাশে দিব, এভাবে কিন্তু গঠিত হয়। তাহলে দেখো এবার 2 নম্বর কার্বনে OH দিলাম, এবার 3 নম্বর কার্বনে OH দিলাম। এখন কথা হচ্ছে কার্বোহাইড্রেটের শর্তগুলো ফিল আপ করার চেষ্টা করি। 1 নম্বর শর্ত CHO আছে, হ্যাঁ আছে। এরপর দ্বিতীয় শর্ত OH মূলক একাধিক থাকবে, মানে একের অধিক। দেখো এখানে কয়টা আছে, একটা দুইটা, তার মানে 2 নম্বর শর্ত ফিল আপ হয়েছে। এখন তাহলে কি এটা একটা কি কার্বোহাইড্রেট, এর নাম কি হবে বন্ধুরা, 1 2 3 কার্বন আছে, 3 কার্বন থাকলে কি হবে ট্রায়োজ। তাহলে এটা কি ট্রায়োজের সংকেত। এই যে দেখো তোমরা কিন্তু অনায়াসেই যে কোনোটা গঠন করতে পারবে, আমি এখন যেটাই দেই না কেন তোমরা কিন্তু অবশ্যই গঠন করতে পারবে। এখন কথা হলো ভাইয়া, তোমাদের বইয়ে কিন্তু একেবারে সরাসরি হেক্সোস দেয়া আছে, হেক্সোস 6 কার্বন বিশিষ্ট। এখন দেখো তাহলে আমরা একটু 6 কার্বন বিশিষ্টটাকে অঙ্কন করবার চেষ্টা করি। আমি এবার একটু উপরের দিকে দেখিয়ে দিচ্ছি 6 কার্বন বিশিষ্ট কেন কিভাবে গঠিত হয় একটু খেয়াল করো, তোমরা কিন্তু সহজেই বুঝে যাবে। আচ্ছা আমি একটু সাইডেই দেখিয়ে দিচ্ছি এটা, তারপরে বাকিটা উপরের দিকে যাব। এবার দেখো 6 কার্বন বিশিষ্ট, তাহলে প্রথমে কি নিব CHO নিলাম, এরপর দ্বিতীয় কার্বন, এরপর তৃতীয় কার্বন, এরপর চতুর্থ কার্বন, এরপর পঞ্চম কার্বন, এরপর কি ষষ্ঠ কার্বন। এবং প্রত্যেকটা কার্বনের কয়টা করে হাত ফাঁকা, 4টা করে, 4টা করে হাত বের করে দিলাম। এখন দেখো সবার নিচে কি থাকবে বন্ধুরা, হাইড্রোজেন দিলাম, হাইড্রোজেন। এখন এই যে সবার নিচে থাকবে হাইড্রোজেন, এটাকে হাইড্রোজেন দিলাম। এরপরে দেখো 2 নম্বর কার্বনে কি থাকবে, এই পাশে OH থাকবে, তাহলে তার অপোজিটে কি থাকবে, H থাকবে। এবার দেখো এই পাশে OH থাকলে এই পাশে H থাকবে, আবার এই পাশে যদি OH নিয়েছি তাহলে এবার এই পাশে নিব OH, এবার এই পাশে তাহলে কি থাকবে হাইড্রোজেন। এবার এই পাশে যেহেতু হাইড্রোজেন তার মানে এর বিপরীত পাশে কি থাকবে এবার হাইড্রোজেন, তাহলে এই পাশে থাকবে এবার কি OH। এরপরে দেখো তোমাদের এই পাশে এবার কি থাকবে হাইড্রোজেন, এই পাশে এবার হাইড্রোজেন, এই পাশে তোমার হচ্ছে এবার সরি OH থাকতো। আচ্ছা এখানে আরো একটা ব্যাপার আছে সেটা একটু মনে রাখবা, এখানে 5 নম্বর কার্বন, যেহেতু দেখো এটা 5 নম্বর কার্বন হচ্ছে 1 2 3 4 5 নম্বর কার্বন। আর একটা কথা এখানে তোমাদের বলতে ভুলে গেছি আমি, সেটা হচ্ছে 5 নম্বর কার্বনে সবসময় ডান পাশে OH লিখবো। 5 নং কার্বনে সবসময় 5 নং কার্বনে ডান পাশে OH, ডান পাশে OH, এটা কিন্তু মনে রাখবা যে 5 নম্বর কার্বনের ডান পাশে OH, তাহলে এই পাশে OH থাকলে এই পাশে H। এরপরে দেখো 6 নম্বর কার্বনে, তাহলে এখন এই পাশে OH দিয়েছি, তার মানে এবার এই পাশে OH, এই পাশে কি H, বাকি সবগুলো কিন্তু একই নিয়মে। এই যে দেখো আমরা এটা কি অঙ্কন করলাম, গ্লুকোজ, এটাই কিন্তু গ্লুকোজের সংকেত। এখন কথা হচ্ছে ভাইয়া তোমাদের বইয়ে কিন্তু দেখো প্রথমেই একদম প্রথমেই গ্লুকোজের সংকেতটা দেয়া আছে, একদম প্রথমেই। আমি তোমাদের বই থেকে কিন্তু এটা অবশ্যই পড়বো, কিন্তু এই যে চিত্রটা, এই চিত্রটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে এই চিত্রটা কিভাবে গঠন করলো কেনই বা এই পাশে থেকে এই পাশে নিয়ে আসতেছে। আরো একটা কথা কি জানো, তোমাদের বইয়ে এই চিত্রটা কি দেয়া আছে, ভুল দেয়া আছে, এই চিত্রটা ভুল দেয়া আছে, এই চিত্রটা কিন্তু একেবারে ভুল দেয়া আছে। কেন ভুল দেয়া আছে, কিভাবে ভুল দেয়া আছে দেখো তুমি কিন্তু বুঝতেই পারবে। এখন খেয়াল করো বন্ধুরা, এবার দেখো তোমাদের এই যে বেসিক টার্মগুলো, গঠনের বেসিক টার্মগুলো কিন্তু তোমরা বুঝে গিয়েছো কিভাবে গঠন করতে হয়। এখন কথা হলো যে শর্করা 2 ধরনের, অর্থাৎ এই যে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে কি সরল শর্করা, মানে এই যে তোমার হচ্ছে যেটা সোজা, শুধু সোজা বা শিকল শর্করা বলতে পারি, এটাকে আমরা শিকল শর্করা বলতে পারি। আর একটা হচ্ছে রিং শর্করা, রিং রিং বৃত্ত, অর্থাৎ কি এই পাশের হাতটা এই পাশে ধরে দিব, কিভাবে ধরে দেব সেটাই হচ্ছে তোমাদের রিং শর্করা। আর রিং শর্করা সহ বেসিক জিনিসটাই কিন্তু তোমাদের এই যে এই জায়গাতে দেয়া আছে। কিভাবে, এখন এটা একটু বুঝবার চেষ্টা করো। এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তারপরে তোমাদের বইটা যদি আমরা পড়ি একেবারে তোমাদের কাছে সহজ লাগবে। একটু বুঝবার চেষ্টা করো। তাহলে দেখো এইবার আমরা কি করব, যে কিভাবে রিং শর্করাটা গঠিত হলো সেটা একটু বুঝবার চেষ্টা করি। দেখো বন্ধুরা, আমি এটা পাশে এবার দেখিয়ে দিচ্ছি। এবার দেখো আমরা নিলাম কার্বন, 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 কার্বন,
কার্বন, 1 2 3 4 5, এরপরে আরো একটা কার্বন, 6 কার্বন নিলাম। এবার কথা হলো যে ভাইয়া এই যে 6টা কার্বন নিলাম, এই 6টা কার্বনের দেখো তো প্রথম কার্বনে কি ছিল, CHO। এই যে CHO এই জিনিসটাকে আমরা একটু অন্যভাবে লিখতে পারি না, একটু অন্যভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখো, এই কার্বনের এবার আমরা এই যে অক্সিজেনটাকে উপরের দিকে লিখব, অক্সিজেনটাকে উপরের দিকে লিখব আর পাশে এসে হাইড্রোজেনকে দিব। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া এখানে তো ভুল করলেন। কি ভুল করলাম? অক্সিজেনের হাত দুইটা, এখানে একটা কার্বন ধরেছে, তার মানে অক্সিজেনের আরো একটা হাত ফাঁকা আছে না? হ্যাঁ, আরো একটা হাত ফাঁকা আছে। সেই হাতটা কিন্তু এই 5 নম্বর কার্বন থেকে আসবে, আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। তাহলে খেয়াল করো, আমরা এই জায়গাতে আপাতত দেখাচ্ছি না। তাহলে 1 নম্বর কার্বনে CHO সেটাকে শুধু একটু অন্যভাবে লিখলাম। এই যে CHO এই ব্যাপারটাকে আমি একটু অন্যভাবে লিখলাম। এবার খেয়াল করো, এইটুকু তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। এইটুকু বোঝার পরে মনে রাখবা, যখন রিং গঠন করে, রিং গঠনের ক্ষেত্রে আসলে শর্ত হলো যে 1 নং কার্বনের সঙ্গে তোমার হচ্ছে 1 নং কার্বনের ক্ষেত্রে, অর্থাৎ সর্বশেষ কার্বনের আগের কার্বনটা 1 নং কার্বনের সাথে সর্বশেষ কার্বনের আগের কার্বনটা রিংয়ে যুক্ত হবে বা রিংয়ে আবদ্ধ হবে। এখানে আমি লিখে দিচ্ছি একটু কথাটা। 1 নং কার্বনের সাথে 1 নং কার্বনের সাথে সর্বশেষ কার্বনের আগের কার্বন, সর্বশেষ কার্বন এর আগের কার্বনের সাথে রিং গঠন করবে, রিং গঠন করবে। তার মানে রিং গঠন করতে গেলে, রিং শর্করা গঠন করতে গেলে আমরা কি করব, 1 নম্বর কার্বনের সাথে কি করব, 6 নম্বর কার্বন, এখানে যেহেতু আমাদের 6টা কার্বন আছে, 6টা কার্বনের, তাহলে 6 নম্বর কার্বনের আগের কার্বন মানে কি বন্ধুরা, 5 নম্বর কার্বন। তাহলে 5 নম্বর কার্বনের সাথে 1 নম্বর কার্বনের কি রিং গঠন করাবো। এবার তাহলে রিংটা কিভাবে হবে, কেমন হবে একটু খেয়াল করো। এই রিংটা বুঝলেই কিন্তু তোমাদের বইয়ের যে গাঠনিক চিত্রটা আছে সেটা তোমরা বুঝতে পারবে, এবং ওইটা যে আসলে ভুল আছে সেটাও বুঝতে পারবে। এবার খেয়াল করো তো, তাহলে এইবার দেখো আমরা 2 নম্বর কার্বনে কি দেব, 1 নম্বর কার্বন সংক্রান্ত আমি আপাতত এখানে রাখলাম। এখানে কিন্তু অক্সিজেনের একটা হাত ফাঁকা আছে, সেটা শুধু মাথায় রাখো আপাতত। এরপর 2 নম্বর কার্বনে কি করব, OH দেব। আমরা জানি 2 নম্বর কার্বনের ডান পাশে OH থাকবে, তাহলে বাম পাশে কি থাকবে বন্ধুরা, হাইড্রোজেন থাকবে। এবং 3 নম্বর কার্বনে কি থাকবে, ডান পাশে থাকবে OH, সরি বাম পাশে থাকবে OH আর ডান পাশে থাকবে কি H। এরপরে দেখো তারপরের কার্বনে এবার এই পাশে থাকবে হচ্ছে H, এই পাশে থাকবে কি OH। এটুকু বুঝে গেছো। এবার দেখো এই যে 5 নম্বর কার্বনের পালা, আমরা কি জানি যে 5 নম্বর কার্বনের ডান পাশে থাকবে কি OH। এই যে দেখো আমি কোথায় লিখে দিলাম যে 5 নং কার্বনের ডান পাশে থাকবে OH। তো 5 নম্বর কার্বনের যদি ডান পাশে OH থাকে, একটু খেয়াল করো, আমি যদি এখানে OH লিখি, আচ্ছা আমি ধরে নাও লিখলাম, আমি হালকা করে লিখতেছি, OH লিখলাম, OH লিখে দিলে তাহলে এই পাশে আমার কি থাকবে, এই পাশে থাকবে আমার হচ্ছে হাইড্রোজেন, এই পাশে থাকবে আমার হাইড্রোজেন। আচ্ছা এখন দেখো তো, আমি এই পাশে এই যে OH লিখলাম, এই পাশে হাইড্রোজেন লিখলাম, আমি এখানে একটা কাজ করতে পারি না, এই যে OH-টাকে, এই H-টাকে আমি এখানে না লিখে এই যে এখানে লিখব। এই যে দেখো অক্সিজেনের পাশে লিখে দেব OH। এই যে অক্সিজেনের একটা হাত ফাঁকা ছিল না বন্ধুরা, সেই একটা হাত কিন্তু এবার হাইড্রোজেন ধরে নিয়েছে। তাহলে দেখো তো অক্সিজেনের কি আর কোনো হাত ফাঁকা আছে না, কোন হাইড্রোজেনটা, এই যে এখানকার এই জায়গার এই একটা হাইড্রোজেনকে আমি এই জায়গাতে দিয়ে পাঠালাম। তার মানে এখানে আমার এখন কি থাকবে, শুধু অক্সিজেন থাকবে। সেই অক্সিজেনটাকেও এখানে রাখবো না, কেন রাখবো না, এই যে চেইন শর্করা, এখানে দেখো 2 নম্বর কার্বনের, সরি 1 নম্বর কার্বনের এই জায়গাতে একটা হাত ফাঁকা আছে না এখনো, কারণ আমরা জানি একটা কার্বনের 4টা করে হাত, তার মধ্যে 1টা 2টা 3টা ছিল, তার মানে একটা হাত ফাঁকা আছে। সেই ফাঁকা হাতটার সাথে এই যে অক্সিজেনটা, সেই ফাঁকা হাতটার সাথে সেই অক্সিজেনটা যুক্ত হয়ে এই যে এখানে হাতটা কি করবে, আবদ্ধ করবে।
এবার দেখো এই ধরনের অর্থাৎ এইভাবে কিন্তু চেইনটা গঠিত হয়। 1 নম্বর কার্বনের সাথে লাস্ট কার্বন, সর্বশেষ কার্বনের আগের কার্বন। ও এখানে আরেকটু কথা, সেটা হচ্ছে যে এবার দেখো এই যে লাস্ট কার্বনটার নিচে কি থাকবে, এইচ থাকবে। এটা তো আমরা জানি যে সব সময় নিচে থাকবে এইচ, আর তাহলে এই পাশে যেহেতু হাইড্রোজেন দিয়েছি তাহলে এই পাশে হচ্ছে ও এইচ থাকবে, এই পাশে তোমার হচ্ছে এইচ থাকবে। আচ্ছা, তাহলে দেখো এবার কথা হলো এই যে আমরা তোমার হচ্ছে গ্লুকোজ অঙ্কন করলাম বা এই যে শর্করাটা অঙ্কন করলাম, এটা কিন্তু রিং শর্করা। এই রিং শর্করা বুঝাইতে গিয়ে এখানে তোমাদের বইয়ে এই যে এইভাবে এখান থেকে চিত্রটা নিয়ে এসে এই জায়গাতে একটা অক্সিজেন যুক্ত করে দিয়ে তার সঙ্গে এই যে এই কার্বনের সঙ্গে যুক্ত করে দিয়েছে। এই কার্বনের সঙ্গে যুক্ত করার কারণটা কি মনে রাখবা, ব্যাপারটা হচ্ছে এরকম যে 1 নং কার্বনের সাথে সর্বশেষ কার্বনের আগের কার্বন, 1 নম্বর কার্বন এর সাথে সর্বশেষ কার্বন মানে কি 6 নম্বর কার্বন, তার আগের কার্বন মানে কি 5 নম্বর কার্বন। 5 নম্বর কার্বনের সাথে কি রিং গঠন করবে, তাহলে রিং গঠন করবে 1 এর সাথে 5 নম্বর কার্বন। এই জন্য এই জায়গাতে যে OH-টা এখন ছিল সেই OH-টা লিখলাম এই যে অক্সিজেনের সাথে, এরপরে কি এই যে অক্সিজেনটা লিখলাম হচ্ছে এই যে মাঝখানে দিয়ে দিলাম। এটাই কিন্তু তোমাদের বইয়ে। এখন কথা হচ্ছে ভাইয়া আমি যে বললাম তোমার বইয়ে এটা ভুল দেয়া আছে, হ্যাঁ তোমার বইয়ে কিন্তু এটা ভুল দেয়া আছে। কারণ কি দেখো তোমার বইয়ে কিন্তু এই জায়গাতে দেয়নি, এই জায়গাতে হাতটা ফাঁকা রাখছে, এই জায়গাতে কি বসবে দেয়নি, লাস্ট কার্বনে কি বসবে দেয়নি, এই যে দুইটা জায়গা কিন্তু ফাঁকা রেখে দিয়েছে তারা। আসলে এটা আসলে প্রিন্টিং মিস্টেক নাকি তারা ইচ্ছাকৃতভাবে করেছে আমি এটা জানি না, তবে অবশ্যই তোমরা এখানে ঠিকটা করে নিবে। এখানে উপরে কি বসবে বন্ধুরা OH, অর্থাৎ এই জায়গাতে তোমরা একটা OH দিবে এবং নিচে তোমরা একটা কি দিবে হাইড্রোজেন দিবে, তাহলে কিন্তু তোমাদের এই যে বইয়ের এটা কি ঠিক হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে তোমরা নিশ্চয়ই এবার কি চেইন শর্করাটার মূল ব্যাপারটা কিন্তু বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা এবার আমরা রিং শর্করাটা বুঝবার চেষ্টা করব। তোমার বইয়ে এই যে দেখো পাশে এই দুইটা কিন্তু আসলে গ্লুকোজেরই চিত্র, এই পাশে এই চিত্রটা আমরা একটু বুঝবার চেষ্টা করব যে এটা আসলে কিভাবে অঙ্কন করলো। এই যে তোমাদের এই যে বেসিক টার্মটা কিন্তু বুঝে গিয়েছো, এইটা যদি বুঝে থাকো তাহলে এবার দেখো আমি রিং শর্করাটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি খুব সহজে। এবার দেখো রিং শর্করাটা গঠনের জন্য আমাদেরকে কি করতে হবে, তোমরা একটু সহজভাবে কি করবে, এখানে একটা কার্বন নেবে, তার পাশে আরেকটা কার্বন নেবে, তার পাশে ধরো এই পাশে আরেকটা কার্বন নেবে, এই পাশে একটা কি দিবে অক্সিজেন দিবে, এই পাশে একটা অক্সিজেন দিবে, এরপরে এই যে সোজাটা আরেকটা, তারপরে এখানে একটা কার্বন দিবে, এরপরে এই যে এই কর্নারে একটা কার্বন দিবে এবং এখান থেকে এই জায়গাটা যুক্ত করে দিবে। এখানে দেখো এইটুকু তোমরা যদি বুঝে যাও তারপরে কিন্তু তোমাদের জন্য একটু সহজ হয়ে যাবে। সেটা কি যে এটা দেওয়ার পরে এবার আমরা কি করব, দেখো আমাদের কিন্তু এখানে 5টা কার্বন হয়েছে, 1 2 3 4 5। এখন কথা হলো ভাইয়া আমরা কিন্তু 6 কার্বন বিশিষ্ট পড়লাম অর্থাৎ গ্লুকোজ, সেই গ্লুকোজটারে আমরা এবার কি করতেছি রিং আকৃতি দিয়ে গঠন করতেছি। তাহলে এবার কি করব, 5টা কার্বন হয়ে গেছে, আরেকটা কার্বন, এবার কি করব ওই কার্বনটা হচ্ছে এই যে 5 নম্বর কার্বনের সাথে 6 নম্বর কার্বনটা নিব। এখন কথা হলো 5 নম্বর কার্বনের সাথে 6 নম্বরটা তো নিব, সমস্যা নাই। এখন কথা হলো 6 নম্বর কার্বনে আসলে কি থাকবে, একটা জিনিস খেয়াল করো তো, আমরা এই যে লাস্টে এই যে 6 নম্বর কার্বনটা, এটাই তো আমাদের 6 নম্বর কার্বন ছিল তাই না। দেখো তো 6 নম্বর কার্বনে কি ছিল, একটা ছিল হচ্ছে কার্বন, দুটা হাইড্রোজেন, তার সাথে কি OH, একটা কার্বন দুটা হাইড্রোজেন OH। তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, একটা কার্বন দুইটা হাইড্রোজেন OH অর্থাৎ CH2OH, পারি কিনা। দেখো একটা কার্বন দুটা হাইড্রোজেন OH, তাহলে কার্বন দুটা হাইড্রোজেন OH। এবার দেখো তাহলে 6 নম্বর কার্বনের ক্ষেত্রে আমরা একবারে সংক্ষেপে লিখবো এটা, যে এখানে লিখবো কার্বন দুটো হাইড্রোজেন OH, এটা বুঝে গেছো। এবার দেখো 1 নম্বর কার্বনটা আপাতত বাদ রাখলাম আমি, 1, এটাকে ধরো আমি 2 দিলাম, এটাকে 3 দিলাম, এটা হচ্ছে কি 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6 নম্বর কার্বন। এখন দেখো আমরা জানি যে 2 নম্বর কার্বনে কি দিতে হবে, 2 নম্বর কার্বনে ডান পাশে কি দিতে হয় OH দিতে হয়। কিন্তু এবার যেহেতু আমাদের রিং শর্করা, এই জন্য কি করতে হবে, 2 নং কার্বনের ক্ষেত্রে
উপরে থাকবে হচ্ছে হাইড্রোজেন, 2 নম্বর কার্বনের উপরে থাকবে কি হাইড্রোজেন। এখন কথা হলো ভাইয়া 2 নম্বর কার্বনের, হ্যাঁ আমি যদি এটা দেখাতে চাই একটু খেয়াল করো, এই জিনিসটাকে যদি আমি এই দিক বরাবর দেখাই তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে। দেখো ডান পাশে থাকতে হচ্ছে কি OH, তাহলে এই যে দেখো ডান পাশে থাকতো কি OH, বাম পাশে হাইড্রোজেন। ব্যাপারটা হচ্ছে এভাবে, সহজে মনে রাখবা এটাকে কিভাবে, যে 2 নং কার্বনের হাইয়ে থাকবে হাইড্রোজেন। হাই মানে কি উপরে বা অতিরিক্ত বুঝায় বা লম্বা বুঝাচ্ছে, তাহলে হাই বা উপরে থাকবে হচ্ছে কি হাইড্রোজেন। 2 নম্বর কার্বনের উপরে থাকবে হাইড্রোজেন, নিচে থাকবে কি OH। এখন বাকিটা কি বিপরীত বিপরীত, তাহলে 3 নম্বর কার্বনের এবার কি নিচে থাকবে হচ্ছে হাইড্রোজেন, উপরে থাকবে হচ্ছে কি OH। এরপর দেখো 4 নম্বর কার্বনের কি থাকবে, এবার উপরে থাকতেছে তাহলে কি H, নিচে থাকতেছে কি তাহলে OH। এরপর 5 নম্বর কার্বন দেখে তাহলে কি হবে, 5 নম্বর কার্বনটা তো আমরা সেম ভাবে তোমার হচ্ছে 5 নম্বর কার্বনে 5 নম্বর কার্বন তাহলে বুক হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা এবার খেয়াল করে দেখো, না 5 নম্বর কার্বনে 1টা 2টা 3টা হাত বুক হয়ে গেছে, তাহলে একটা হাত ফাঁকা আছে, সেই একটা হাত হচ্ছে হাইড্রোজেন নিচে দিয়ে দিলাম। এবার খেয়াল করো এই যে গঠনটা করলাম আমরা, কিন্তু 1 নম্বর কার্বনের ক্ষেত্রে আরো 2টা হাত ফাঁকা আছে, এই 2টা হাত কিন্তু দিলাম না। এখন 1 নম্বর কার্বনের 2টা হাতের বেলায় আমি হাইড্রোজেনটাকে যদি উপরে দেই, হাইড্রোজেনটাকে যদি উপরে দেই, OH-টাকে যদি নিচে দেই, তাহলে যেই শর্করাটা গঠিত হলো এটার নাম হয়ে যায় কি আলফা গ্লুকোজ। আলফা গ্লুকোজ, এটার নাম কি আলফা গ্লুকোজ। সবচেয়ে মজার ব্যাপার কি জানো, এই যে হাইড্রোজেন আর OH এর শুধু অবস্থান পরিবর্তন করলেই নতুন গঠন করে। এই যে আলফা গ্লুকোজটা হচ্ছে কি ভাত, ভাত আমরা যে ভাতটা খাই সেই ভাতটা হচ্ছে কি আলফা গ্লুকোজ। এবার যদি আমি এটা করি, দেখো এই OH-টাকে উপরে দেই, অর্থাৎ OH-টাকে যদি আমি উপরে দেই, হাইড্রোজেনটাকে যদি আমি নিচে দেই, জানো তাহলে কি গঠন হবে, এইটার নাম হলো বিটা গ্লুকোজ। বিটা, তখন কিন্তু গঠন করবে কি বিটা গ্লুকোজ। বিটা গ্লুকোজ যেটা আসলে কি কাঠ, যেটা আসলে কি কাঠ। একটা জিনিস কি চিন্তা করছো, সামান্য একটু শুধু অবস্থান পরিবর্তন করলো, যদি হাইড্রোজেনের অবস্থানটা উপরে দেই তাহলে সেটা নাম হয়ে যায় আলফা গ্লুকোজ, সেটা হয়ে যায় ভাত, আমরা যে ভাতটা খাই। এরপরে দেখো হাইড্রোজেনটাকে যদি শুধু নিচে দেই, OH-টাকে উপরে দেই, তাহলে হয়ে যায় বিটা গ্লুকোজ, তখন তার নাম হয়ে যায় কি কাঠ। যদিও এই জিনিসটা তোমাদের বইয়ে দেওয়া নাই যে আলফা গ্লুকোজ বিটা গ্লুকোজ, এগুলো আসলে হায়ার ক্লাসের ব্যাপার, তোমরা ইন্টারমিডিয়েটে যখন উঠবে তখন এগুলো সম্পর্কে অনেক ভালো জানতে পারবে। তোমাদের বইয়ে একেবারে এইরকম এই যে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে দেখানো থাকবে, তখন তোমরা এই ব্যাপারগুলো সম্পর্কে আরো ভালো জানবে। বুঝতে পারছো? এবার দেখো তাহলে এইটাই হচ্ছে কি তোমাদের রিং শর্করা। এই যে দেখো 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজটাকে আমরা অঙ্কন করে ফেললাম, একদম সহজ, তোমরা কিন্তু খুব সহজে অঙ্কন করতে পারবে। এবার খেয়াল করো বন্ধুরা, তোমাদের বই থেকে যদি আমরা এখন পড়ি তাহলে তোমরা কিন্তু খুব সহজেই টপিকটা একদম বুঝে যাবে। এবার দেখো তোমাদের বই থেকে পড়ি, জীবদেহের একটি গুরুত্বপূর্ণ গাঠনিক, মনে রাখবা এই যে গাঠনিক যেটাকে বলা হয়, এই যে গাঠনিকটা দ্বারা বোঝানো হয় কি সেলুলোজ। এই গাঠনিকটা দ্বারা আমরা কি বলবো সেলুলোজ, এই গাঠনিকটা হচ্ছে সেলুলোজ। আর এই যে সঞ্চয়ী কোষ যা সঞ্চয় করে থাকে, ধারণ করে থাকে, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় স্টার্চ। স্টার্চ কিন্তু শক্তি ধারণ করে থাকে, স্টার্চ, স্টার্চ। এরপরে হচ্ছে উপাদান ও শক্তির ভান্ডার। এই যে শক্তির ভান্ডার আসলে আমরা কি বলতে পারি, শক্তির ভান্ডার, মনে রাখবা গ্লুকোজকে বলা হয় শক্তির ভান্ডার। গ্লুকোজ, গ্লুকোজটা হচ্ছে কি বন্ধুরা শক্তির ভান্ডার। তাহলে গাঠনিক যেটা গুরুত্বপূর্ণ, গাঠনিক মানে কি সেলুলোজ, গঠন করে যা, যা আমাদের জীবদেহ গঠন করে সেলুলোজ, যা আমাদের জীবদেহে শক্তি সঞ্চয় করে ধারণ করে সেটা কি স্টার্চ। এরপরে কি শক্তির ভান্ডার, শক্তি বহন করে কি গ্লুকোজ। কার্বোহাইড্রেট এক ধরনের জটিল প্রাকৃতিক জৈব যৌগ, জটিল যৌগ। এগুলোকে কেন জটিল বলা হয় তোমরা কিন্তু বুঝেই গেছো, যে এই যে একটা চিত্র বা একটা গ্লুকোজের সংকেত বুঝাইতে গিয়ে আমাকে কতক্ষণ ধরে কথা বলতে হচ্ছে, এই জন্য এগুলোকে বলা হয় কি জটিল প্রাকৃতিক জৈব যৌগ, যা প্রধানত কার্বন হাইড্রোজেন অক্সিজেনের সমন্বয়ে গঠিত এবং তাদের অনুপাত হচ্ছে 1:2:1। তোমরা ইতিমধ্যে বুঝে গিয়েছো, এটা আমি বলে দিয়েছি। উদ্ভিদের সবুজ অংশের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় কার্বন ডাইঅক্সাইড পানি থেকে কার্বোহাইড্রেট তৈরি হয়। আমাদের প্রতিদিনের খাবারের একটি বড় অংশ
শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার মানে শর্করা জাতীয় খাবার বা স্যাকারাইড জাতীয় খাবার আমাদের শরীরে পুষ্টির সঙ্গে সম্পর্কিত 7টা মূল উপাদান, 7টা পুষ্টি উপাদান। এই যে 7টা পুষ্টি উপাদান কি কি? পানি, কার্বোহাইড্রেট, ফাইবার, ফ্যাট, প্রোটিন, ভিটামিন এবং হচ্ছে মিনারেলস। এগুলো ভালোভাবে মনে রাখবা। একটি হলো কি কার্বোহাইড্রেট বা শর্করা, অর্থাৎ এই যে এগুলোর ভিতরে জাস্ট একটা হলো কি কার্বোহাইড্রেট। এই 7টা উপাদানের মধ্যে একটা উপাদান হলো কার্বোহাইড্রেট, বাকি 6টাই কি আলাদা। তাহলে একটা উপাদান হলো কার্বোহাইড্রেট বা শর্করা। শর্করা আমাদের শরীরকে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে এবং অতিরিক্ত পরিমাণে উপস্থিত থাকলে তা শরীরে ফ্যাট বা চর্বি হিসেবে জমিয়ে রাখে। এই যে আমরা বলি না অতিরিক্ত ফ্যাট হয়ে গেছিস, মোটা হয়ে গেছিস, কেন বলি জানো? তার শরীরে আসলে শর্করা জমে গেছে, অর্থাৎ শর্করার পরিমাণটা তার শরীরে কি বেশি হয়ে গেছে, এই জন্য তার শরীরে কি চর্বি জমে যায়। শরীরে শর্করা ভাঙনের পর নানা রকম ক্ষুদ্র সুগার অণুতে বিভক্ত হয় এবং পর্যায়ক্রমে ক্ষুদ্রতম অংশে এসে পৌঁছালে সেটি শরীরে নানা স্থানে শোষিত হয়। এই যে ক্ষুদ্র সুগার, এখানে সুগার বলতে কি বোঝায় মনে রাখবা। সুগার হলো, আমরা কিন্তু কার্বোহাইড্রেটকে প্রধানত 2টা ভাগে ভাগ করতে পারি। এটা একটু মনে রাখবা যে কার্বোহাইড্রেটকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। আমি একটু লিখে দিচ্ছি। প্রধানত কার্বোহাইড্রেটকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। কার্বোহাইড্রেট হচ্ছে 2টা, দুইটা। একটা ভাগ হলো সুগার, একটা ভাগ হলো কি সুগার, একটা ভাগ হলো সুগার, আর একটা ভাগ কি বন্ধুরা? নন সুগার বা চিনি নয়। সুগার দ্বারা কি বোঝায়? চিনি মানে যেটা মিষ্টি জাতীয়। অর্থাৎ কার্বোহাইড্রেট 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে মিষ্টি জাতীয় আর একটা কি মিষ্টি জাতীয় নয়, নন সুগার, যেটা সুগার নয়, মিষ্টি নয়। তাহলে একটা কি সুগার, একটা কি নন সুগার। এই যে নন সুগার গুলোর মধ্যে কি কি? যেমন আছে স্টার্চ, আমরা বলতে পারি স্টার্চ একটা নন সুগার। এরপরে ধরো আমরা বলতে পারি হচ্ছে স্টার্চ, তারপরে ডিঅক্সিরাইবোজ বলতে পারি, আচ্ছা থাক, আমরা অতগুলো নিলাম না। স্টার্চ, সেলুলোজ, এগুলো হচ্ছে কি নন সুগার। আর সুগার বলতে কি গ্লুকোজ। এই যে সুগার আমরা কি বলতে পারি? গ্লুকোজ। বা সুগার আমরা সরাসরি চিনিটাকেও বলতে পারি, চিনিটাকেও আমরা কি বলতে পারি? সুগার বা মিষ্টি জাতীয় যেগুলো। আচ্ছা, তাহলে এটুকু বুঝতে পেরেছো। কয়েকভাবে কার্বোহাইড্রেট শ্রেণীবিন্যাস করা যায়। একটি তোমরা নিশ্চয়ই সবাই জানো, এক ধরনের কার্বোহাইড্রেট স্বাদে মিষ্টি, দানাদার বা পানিতে দ্রবণীয়, যা সুগার নামে পরিচিত। চিনি, একটা জিনিস চিন্তা করো, চিনি, এই সুগার মানে কি চিনি। এই চিনিটাকে আমরা কয়টা শর্ত বলতে পারি বা কয়টা বৈশিষ্ট্য বলতে পারি? 1 নম্বর বৈশিষ্ট্য, চিনি দানাদার। এরপরে দেখো আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি চিনি স্বাদে মিষ্টি, অর্থাৎ চিনি কি হয়? মিষ্টি হয়। এরপর আরেকটা বলতে পারি চিনি কি পানিতে দ্রবণীয়। তার মানে যতগুলো আমরা কার্বোহাইড্রেটের সুগার ভাগ পাবো, এই সুগারগুলো সবাই কি হবে? পানিতে দ্রবণীয় হবে, দানাদার হবে এবং কি মিষ্টি হবে। এগুলো মনে রাখবা। গ্লুকোজ চিত্র একটি সুগারের উদাহরণ। গ্লুকোজ হচ্ছে একটা কি সুগারের উদাহরণ আমি দিলাম। এরপরে দেখো অন্যটি কি স্টার্চ। অন্যটা কি বন্ধুরা? স্টার্চ, যেটাকে আমরা নন সুগার বলি, নন সুগার। এই নন সুগারগুলো কেমন হয়? এটা যদি দানাদার হয় তাহলে এটা কি হবে? অদানাদার, যার কোনো দানা থাকবে না। এবং পানিতে এটা যদি দ্রবণীয় হয় তাহলে এটা কি হবে? অদ্রবণীয়। মনে রাখবা এগুলো একটু। তাহলে দেখো স্টার্চ যেটি মিষ্টি নয়, অদানাদার এবং কি পানিতে অদ্রবণীয়। আমাদের পরিচিত উদ্ভিদ থেকে পাওয়া চাল, ময়দা, আলু, এগুলোতে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে। অর্থাৎ স্টার্চের মধ্যে আমরা কি কি রাখতে পারি? স্টার্চের মধ্যে আমরা রাখতে পারি চাল এক ধরনের স্টার্চ। এরপরে হচ্ছে আলু আমরা যে খাবারে তরকারি হিসেবে খাচ্ছি আলু। এরপরে হচ্ছে কি ময়দা, এগুলো সবই কি বন্ধুরা? এগুলো সবই হচ্ছে স্টার্চ বা নন সুগার, এগুলো মিষ্টি না। এর সঙ্গে আমরা ভাত বলতে পারি, এগুলো হচ্ছে কি নন সুগার, এগুলো মিষ্টি না। আচ্ছা, তাহলে তোমরা এইটুকু বুঝে গেছো। এরপরে দেখো কার্বোহাইড্রেটের আণবিক গঠন, আণবিক ওজন এবং রাসায়নিক ধর্মের ভিত্তিতেও কয়েকটি ভাগে ভাগ করা যায়। এদের ভিতর সবচেয়ে ক্ষুদ্র এবং সরলতম ভাগ হচ্ছে কি মনোস্যাকারাইড। মনে রাখবা, মনোস্যাকারাইড বলতে আসলে বোঝায় 6 কার্বন বিশিষ্ট হচ্ছে গ্লুকোজকে। অর্থাৎ আমরা এই যে গ্লুকোজের সংকেত পাইছি না,
আমরা যদি গ্লুকোজের সংকেতটা লিখি তাহলে কত C6H12O6, এটাকে আমরা বলবো কি মনোস্যাকারাইড, এটাকে আমরা বলি কি মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড। আচ্ছা, মনোস্যাকারাইড। এখন দেখো একাধিক মনোস্যাকারাইড যদি একত্রে যুক্ত করি তাহলে এখান থেকে একটা মজার ব্যাপার ঘটনা হবে। দেখো একটা জিনিস চিন্তা করে দেখো, আমরা কি করব একাধিক স্যাকারাইড অর্থাৎ কি C6H12O6 যোগ তার সঙ্গে ধরো আরো একটা নিচ্ছি কি C6H12O6, এই দুটোকে যদি যুক্ত করে দিই তাহলে মনে রাখবা এখান থেকে পানি অপসারণ ঘটবে। কি ঘটবে? পানি অপসারণ, পানি অপসারণ মানে পানি বের হয়ে যাবে। এক অণু যদি পানি বের হয়ে যায়, এক অণু পানি বের হয়ে গেলে তাহলে এখানে তখন গঠনটা কেমন দাঁড়াবে জানো? তখন কার্বন সংখ্যা দেখো তো 6 আর 6 কত হবে? 12, C12, H এবার কিন্তু 22 হবে, কারণ এই যে 24-এর মধ্যে দুইটা যে পানির অণুতে চলে আসবে, এই জন্য C22 এবার কি আসবে? O11, এর সঙ্গে কি আসতেছে? পানি। দেখো এখন বুঝবা, এই যে দেখো এখানে 22টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, হয়ে গেল 24টা, এই যে 12 12 24টা। এরপরে এখানে হচ্ছে 11টা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, হয়ে গেল 12টা, এই যে 6 6 12টা অক্সিজেন। এখন কথা হলো এক অণু পানি অপসারণ হলো, পানি অপসারণ হওয়ার কারণে এই যে গঠনটা গঠন করলো এটা হচ্ছে কি চিনি, সুগার। এটাই হচ্ছে কি চিনির রাসায়নিক সংকেত। এটা কি বন্ধুরা? চিনির রাসায়নিক সংকেত। এখন দেখো তো একটু পার্থক্য কি, যে এখান থেকে এখনো পানি অপসারণ হয়ে গেল, এটা কিন্তু আর সাধারণ সংকেতকে মিলবে না। একটু জিনিস চিন্তা করে দেখো তো, সাধারণ সংকেত কি ছিল? CnH2n, তারপরে কি ON। এখন দেখো তো CN, তার মানে সির জায়গাতে আমি যখন 12 বসে দিলাম তাহলে H এর কত হওয়ার কথা ছিল? 24, আর অক্সিজেন হওয়ার কথা ছিল কত? আবারও 12, কিন্তু তা কি হয়েছে? তা হয়নি। তা না হয়ে এবার কি হলো? C12H22O11। বুঝতে পেরেছো? এটা কিন্তু চিনি কিন্তু তোমার হচ্ছে এই যে কার্বোহাইড্রেটের সাধারণ সংকেতটাকে ফিল আপ করে না বা সাধারণ সংকেতটাকে মেনে চলে না। কেন চলে না বুঝিয়ে দিলাম, কারণ সেখান থেকে এখনো পানি অপসারণ হয়, এখনো পানি বের হয়ে যায়। আচ্ছা বন্ধুরা, তাহলে দেখো এটুকু তোমরা বুঝে গেছো। এবার আমরা আবারও পড়ি। এটি অন্যান্য জটিল কার্বোহাইড্রেট তৈরির গাঠনিক একক হিসেবে কাজ করে। এদের সাধারণ সংকেত CnH2n ON, যেটা আমরা আগে পড়েছি। এদের অণুতে কার্বন পরমাণুর সংখ্যা 5টি হলে তাকে পেন্টোজ সুগার বলে। হ্যাঁ, কার্বন 5টা যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? পেন্টোজ সুগার। আবারও খেয়াল করো, আমরা পেন্টোজ সুগার থেকে আবার দুই ধরনের পাবো, একটা হচ্ছে রাইবোজ, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। আচ্ছা আমরা একটু লিখি, আমরা আগে বাংলায় এক জায়গাতে লিখে রাখি রাইবোজ, আর একটা হচ্ছে কি ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ, এই দুটোর মধ্যে পার্থক্য একটু পরে বুঝে দিব। আগে এখানে কি বলছে দেখো, 5 কার্বন বিশিষ্ট হলে সেটাকে কি বলে? পেন্টোজ সুগার। এই যে পেন্টোজ সুগারকে আমরা কি বলবো? রাইবোজ। এখন আমরা একটু গঠন করি 5 কার্বন বিশিষ্ট, তাহলে একটা জিনিস চিন্তা করো। এবার আমরা কি করব? কার্বন, এরপরে এই দিকে কি নেব? আরেকটা কার্বন নিব, এবার এই পাশে একটা কার্বন নিব, এই পাশে এবার কি নেব? একটা অক্সিজেন নেব, এখানে একটা অক্সিজেন নেব, এর সঙ্গে এই পাশে একটা কি নেব? কার্বন নেব, এই পাশে আবার কি করে দেব? যোগ করে দেব। এবার দেখো আমরা কিন্তু এখানে 5টা কার্বন পাচ্ছি, অর্থাৎ এখানে 1 2 3 4টা, আর একটা কার্বন আমাদের অতিরিক্ত থাকবে, সেটা ওই যে এর সঙ্গে আমরা কি করে দেই? ওই যে CH2OH, এই যে প্রথমটার মতো গ্লুকোজের মতো সরি বন্ধুরা, হ্যাঁ এটা 6 নম্বর কার্বন, সরি এখানে 6টা দেখাচ্ছি না, এটা 6টা, তাহলে পাশে আমি লিখি 6 নম্বর কার্বনে কি থাকবে? CH2OH, এই যে দেখো CH2OH। এখন বাকিগুলোতে আমরা কি করব? অক্সিজেন যুক্ত করে দিলাম, তাহলে একটা কার্বনের প্রথমটার উপরে কি দেওয়া যাবে? OH, উপরে দিলাম OH, নিচে দেব কি? H। এখন এই কার্বনের তাহলে কি হবে? উপরে হবে H, তাই না? এবার উপরে হবে H আর নিচে কি হবে? OH। নিচে যদি OH হয়, আবার খেয়াল করো নিচে OH, তাহলে নিচে OH হলে এবার কি হবে? উপরে আবার কি হবে? H হবে। তাহলে এবার কি নিচে হচ্ছে কি? OH। আচ্ছা খেয়াল করো, আর লাস্ট কার্বনের সঙ্গে এখানে কি থাকবে? H থাকবে। এই যে গঠনটা আমরা পেলাম, এই গঠনটাকে আমরা কি বলবো? এই গঠনটার নাম হচ্ছে রাইবোজ। এই গঠনটার নাম কি? রাইবোজ।
যেটা আসলে কি 5 কার্বন বিশিষ্ট, 5 কার্বন বিশিষ্ট। তাহলে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগারকে কি বলবো আমরা? রাইবোজ। 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগারকে আমরা কি বলবো? রাইবোজ। এটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। এখন কথা হলো ভাইয়া, রাইবোজ আর কি ডিঅক্সিরাইবোজ। এই যে ডি মানে হচ্ছে, মনে রাখবা সহজভাবে, ডি দ্বারা কি বুঝাবো? ডিলিট। ডি দ্বারা কি? ডিলিট। ডিলিট মানে কি? মুছে ফেলা বা সরে নেওয়া। এরপরে কি? অক্সি দ্বারা কি বুঝাচ্ছে? অক্সিজেন। অক্সি দ্বারা কি? অক্সিজেন। তার মানে কি? ডিলিট অক্সিজেন। তাহলে কি? এই যে দেখো পরের অংশটা কি? রাইবোজ। তার মানে কি? রাইবোজ থেকে যদি অক্সিজেনকে ডিলিট করা হয় তাহলে সেটা কি হয়ে যাবে? ডিঅক্সিরাইবোজ। ভালো করে বুঝো। রাইবোজ, এই যেটা কি? রাইবোজের সংকেত। আমি যেটা দেখিয়ে দিলাম এটা কি? রাইবোজের সংকেত। 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগারকে কি বলে? রাইবোজ। এটা মনে রাখবা। এই রাইবোজ থেকে অক্সিজেনকে কি করে দেব? ডিলিট করে দেব। ডিলিট করে দিলে কি হবে? ডিঅক্সিরাইবোজ। তার মানে ডিঅক্সিরাইবোজের সংকেতটা কেমন হবে? কার্বন, এখানেও থাকবে কি? কার্বন, এই পাশে থাকতেছে হচ্ছে কার্বন, এবার এই পাশে কি থাকবে? অক্সিজেন। এখানে থাকবে হচ্ছে অক্সিজেন। এরপরে এই জায়গাতেও থাকবে কি? কার্বন, এই জায়গাতেও হচ্ছে, আচ্ছা, এর সঙ্গে কি? CH2OH, এটা সব ঠিকঠাক থাকবে। এটা নিচে তোমার হচ্ছে, দেখো বন্ধুরা, নিচে হচ্ছে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন ঠিক আছে। এরপরে এখানে তোমার হচ্ছে উপরে হাইড্রোজেন ছিল, সেটাও ঠিক থাকবে। নিচে OH ছিল, এটাও ঠিক থাকবে। এবার কি করব জানো? এই যে দেখো, এই জায়গাতে আমার OH ছিল, এই যে দেখো এই জায়গাতে আমার কি ছিল? OH ছিল। এবার এইচটাকে তোমার হচ্ছে OH ছিল, এটাকে বাদ দিয়ে শুধু এখানে কি লিখবো? H লিখবো। কেন? অক্সিজেনটাকে অপসারণ করা হলো, অক্সিজেনটাকে কি করা হলো? ডিলিট করা হলো। এই যে রাইবোজ থেকে অক্সিজেনটাকে ডিলিট করে দেওয়ার কারণে হয়ে গেল কি? ডিঅক্সিরাইবোজ। এবং সেটা কয় নম্বর কার্বন থেকে হবে? ডি দ্বারা কি? আরেকটা জিনিস বুঝায়, ডি দ্বারা কি? 2ও বুঝাবে। তার মানে 2 নম্বর কার্বন থেকে। তাহলে দেখো 1 নম্বর কার্বন, এখানে তোমার হচ্ছে OH থাকবে, নিচে হচ্ছে H থাকবে। তাহলে দেখো 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা কি? 5 নম্বর কার্বন। তাহলে 5 নম্বর কার্বনের মধ্যে 2 নম্বর কার্বন থেকে OH, এই যে OH এর ওটাকে ডিলিট করে দেওয়া হলো। ডি দ্বারা ডিলিট, অক্সি দ্বারা অক্সিজেন। তার মানে ডিলিট অক্সিজেন কোনটা থেকে? রাইবোজ থেকে। করলেই কি হয়ে গেল? ডিঅক্সিরাইবোজ। তোমাদের বইয়ে দেখো এই যে পাশাপাশি 2টা গাঠনিক দেওয়া আছে। 2 ডিঅক্সিরাইবোজ। কেন 2 বলা হলো? কারণ কি? 2 নম্বর কার্বন থেকে অক্সিজেনটা হারিয়ে গেল। এবার যদি অক্সিজেনটা আমরা 3 নম্বর কার্বন থেকে হারিয়ে দিতাম তাহলে হতো কত? 3 ডিঅক্সিরাইবোজ। 3 ডিঅক্সিরাইবোজ। এবার হতো কি? 3 ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ। তাহলে তোমরা কিন্তু এবার নিশ্চয়ই বুঝে গেছো যে ডিঅক্সিরাইবোজ এবং রাইবোজ কিভাবে গঠিত হলো। আচ্ছা, এবার দেখো চিত্রে দুটি পেন্টোজ সুগারের অণু দেখানো হয়েছে। এর একটি ডিঅক্সিরাইবোজ সুগার এবং অন্যটি কি? রাইবোজ সুগার। রাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার গঠনগত দিক থেকে দেখো এখানে বলা হচ্ছে গঠনগত দিক থেকে একই, কিন্তু পার্থক্য শুধু এটুকু, ডিঅক্সিরাইবোজ সুগারের বেলায় একটি কার্বনে কি নেই? অক্সিজেন নেই, যেটা আমি আগেই বলে দিলাম। আচ্ছা, তোমরা নিউক্লিক অ্যাসিড পড়ার সময় দেখতে পাবে যে, আচ্ছা, নিউক্লিক অ্যাসিড কিন্তু আমাদের পরবর্তী টপিক আছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব অবশ্যই। আচ্ছা, এরপরে বলছে যে দেখতে পাবে, এবং এই পেন্টোজ সুগার জীবজগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈবিক অণু নিউক্লিক অ্যাসিডের একটি অন্যতম প্রধান উপাদান। এরপরে বলছে কার্বোহাইড্রেটের শারীরবৃত্তীয় ভূমিকা, কিভাবে শারীরবৃত্তীয় ভূমিকাগুলো পালন করে। এইখান থেকে তোমরা আসলে এগুলো পড়ে নেবে, এখানে আসলে কিচ্ছু নাই। অর্থাৎ কার্বোহাইড্রেট কিভাবে শরীর গঠনে কাজ করে, সেইটাই আসলে তোমাদের এখানে বলা হচ্ছে। তো এখানে বন্ধুরা আমি এখানে আলাদা করে পড়ছি না, কারণ ভিডিও অলরেডি অনেক লং হয়ে যাচ্ছে, তোমরা অবশ্যই এগুলো একটু পড়ে নিবে। আচ্ছা, এই পর্যন্ত ছিল তোমাদের আজকের পড়া। আমরা আজকে তোমার হচ্ছে কার্বোহাইড্রেট পর্যন্তই আলোচনায় থাকবো। এরপরে আগামী পর্বে আমরা নিউক্লিক অ্যাসিড নিয়ে বিস্তারিত জানবো। তো বন্ধুরা, তোমাদের কাছে আসলে ক্লাসটি কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও। তোমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে আমি বলবো বন্ধুরা একটু বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্টস এবং একটা শেয়ার আমাকে ভিডিও করবার অনেক বেশি অনুপ্রেরণা দেয়। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।